অদিতি ঘোষের লেখা গল্প বাঁধন। বিপাশা ব্যাংক থেকে ফিরতেই একটা ব্রাউন পেপারের প্যাকেট হাতে এসে দাঁড়ালেন কল্পনা। প্যাকেটটা বিপাশার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা আজ কুরিয়ারে এসেছে তোর নামে। কে পাঠিয়েছে মা? বুঝতে পারলাম না রে। লেখা তো রয়েছে ফ্রম এসকেডি। বিপাশা বিড়বিড় করল, এসকেডি? কল্পনা বললেন, চাটা খেয়ে পরে দেখিস কে পাঠিয়েছে আর কি আছে। আমার জন্য পুজোর জিনিস কিনতে বাজারে যেতে গিয়ে এমনিতেই আজ দেরি হয়ে গেছে তোর। এখন হাত মুখ ধুয়ে নে, আমি খাবারটা নিয়ে আসি। সিনথেটিক সিটে তৈরি হ্যান্ডব্যাগটা মায়ের দিকে এগিয়ে দিল বিপাশা। এতে তোমার ঠাকুরের ফল ফুল, মালা, মঠ, আবির সবই আছে। আমি কিছু ছাপ সন্দেশও নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। তোর বাবা থাকতে দোল পূর্ণিমার দিন ঘটা করে নারায়ণ ও রাধাকৃষ্ণের পুজো করা হতো। তোর দাদু মারা যাওয়ার পর তোর বাবা নিজেই পুজো করত। তোর দাদুর মতো যজমানি না করলেও বা অন্য কোথাও পৌরোহিত্য না করলেও পুজোর ব্যাপারে নিষ্ঠার অভাব ছিল না তারও। এখন তো আর বাড়িতে কিছুই হয় না। যা পারি ঠাকুরকে নিজেই একটু নিবেদন করি। ঠাকুর যা করান। সে যাই হোক, এখন এগুলো ঠাকুর ঘরে রেখে আমি চা করে নিয়ে আসছি। তুই তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে নে। নিজের ঘরের দিকে যেতে যেতে প্যাকেটের উপর আর একবার চোখ বোলালো বিপাশা। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কে এই এসকেডি? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মাথায় এসে গেল নামটা। তবে কি এসকেডি মানে সৃজিত কুমার দত্ত? সৃজিত পাঠিয়েছে এটা? কিন্তু দীর্ঘ 15 বছর পর কি পাঠিয়েছে ও বিপাশাকে? রান্নাঘর থেকে মায়ের ডাক কানে এলো, বিপু, রোজই তো চা খাস, আজ একটু কফি করব? এখনও চেঞ্জ করা হয়নি। প্যাকেটটা ঘরে রেখে তাড়াতাড়ি বাথরুমের দিকে যেতে যেতে হেঁকে উত্তর দিল বিপাশা, হ্যাঁ মা, আজ কফি করো, কিন্তু দুজনের জন্যই করবে। কল্পনার একটা খুব ভালো স্বভাব হলো কারোর ব্যক্তিগত ব্যাপারে মাথা না গলানো। কুরিয়ারে আসা ওই প্যাকেটটার ব্যাপারে আর কোনো কৌতূহল দেখালেন না তিনি, বরং মেয়ের খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। বিপাশার জন্য চিঁড়ের পোলাও করেছেন আজ। প্লেটটা এগিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে, না হলে আবার কফি ঠান্ডা হয়ে যাবে। 1 চামচ চিঁড়ের পোলাও মুখে দিয়ে বিপাশা বলল, দারুণ হয়েছে। তুমি তো আবার ঠাকুরকে সন্ধে দেখিয়ে জপ না করে খাবে না। নিজের জন্য ঠিকঠাক রেখেছ তো? হ্যাঁ রে, রেখেছি, তুই খা। শোন না বিপু, কাল ভোর 5টায় আমার সঙ্গে যাবি রাধা বল্লভের মন্দিরে? অনেক দিন তো যাস না। আমি একা একাই যাই, পাড়ার অনেকেই তোর খোঁজ করে। বিপাশা হেসে বলল, বেশ, তোমার যখন এত ইচ্ছা, এবার যাব না হয়। বিপাশা রাজি হয় খুশি মনে সান্ধ্য আহ্নিক করার জন্য ঠাকুর ঘরের দিকে পা বাড়ালেন কল্পনা। কফি শেষ করে নিজের ঘরে ঢুকলো বিপাশা। প্যাকেটটা খোলার জন্য মনটা ছটফট করছে অনেকক্ষণ থেকেই। ছুরি দিয়ে মোটা প্যাকেটটা কাটতেই ভেতর থেকে বেরিয়ে এলো সবুজ রঙের একটা খাম। এই ধরনের খামের সঙ্গে বিশেষভাবে পরিচিত বিপাশা। কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ার সময় টানা 4 বছর ধরে এইরকমই একটা সবুজ খাম আসতো ডাকে। তবে তা বিপাশার নিজের বাড়ির ঠিকানায় নয়। খামটা আসতো বিপাশার অভিন্ন হৃদয় বন্ধু সোমার বাড়ির ঠিকানায়। সোমার মাধ্যমিকের পর ওর বাবা চলে গিয়েছিলেন পৃথিবীর মায়া ছেড়ে। তারপর থেকেই ওর মা হয়ে গিয়েছিলেন সম্পূর্ণ উদাসীন। ওরা 3 বোন নিজেরাই নিজেদের দেখাশোনা করত। সকলের মধ্যে বড় হয় স্বাধীনতার অভাব ছিল না সোমার। ও ঠিকানায় চিঠি এলে কেউ দেখত না, সেই সুযোগটাই নিয়েছিল বিপাশা আর সৃজিত। খামের মধ্যে ছোট্ট প্যাকেটে করে দোলের আগে সুগন্ধি আবির পাঠাতো সৃজিত। লাল আবিরের সঙ্গে ট্যাল্ক পাউডার ও পারফিউম মিশিয়ে নিজে তৈরি করতো ওই আবিরটা। আবিরের প্যাকেটের সাথে থাকতো ছোট্ট একটা চিরকুট। গোটা গোটা অক্ষরে তাতে লেখা থাকতো সামান্য কয়েকটা শব্দ। কখনো 2 লাইন কবিতা, কখনো বা লেখা থাকতো, আমার মনের রং মাখিয়ে পাঠালাম এই আবির, আমার হয়ে রাঙিয়ে দিও নিজেকে। নিজের কাছে যত্ন করে রেখে দিত বিপাশা আবিরের প্যাকেটটা। দোলের দিন বন্ধুদের সঙ্গে দোল খেলতে যাওয়ার আগে সোমাদের ছাদে উঠে সেই আবির ছোঁয়াতো গালে কপালে। অদ্ভুত একটা ভালো লাগায় ভরে যেত মনটা। বিপাশা থেকে 2 বছরের সিনিয়র ছিল সৃজিত। ওর রেজাল্ট বরাবরই দুর্দান্ত ছিল। বিপাশার যখন এমএসসি ফাইনাল ইয়ার, তখনই দিল্লিতে একটা মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি পায় সৃজিত। সেই সঙ্গে রিসার্চ করার সুযোগও পায়। ওকে চলে যেতে হয় দিল্লি।
চাকরি পাওয়ার পুরো 6 মাস পর প্রথম বাড়ি এসেছিল সৃজিত। অবশ্য ফোনে নিয়মিত যোগাযোগ রাখত বিপাশার সঙ্গে। দিল্লি থেকে এসেই ও বিপাশার সঙ্গে দেখা করতে এসেছিল ওদের বাড়িতে। সেদিন বিপাশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ও। বিপাশা ওর মাকে তৎক্ষণাৎ জানিয়েছিল কথাটা। এরপর বিপাশার দাদু রমেশ ভট্টাচার্য ও বাবা ত্রিদীপ ভট্টাচার্য বিপাশার ঘরে এসেছিলেন সৃজিতের সঙ্গে কথা বলতে। প্রথমে সৃজিতের পদবি না জানায় ওর মুখে বিয়ের প্রস্তাব শুনে খুশি হয়েছিলেন সকলে। চাকরির সম্বন্ধে জিজ্ঞাসা করার পর রমেশ ভট্টাচার্য বলেছিলেন, আচ্ছা তোমরা কুলীন তো? মানে তোমাদের পদবি কি? আসলে আমাদের তো পুরোহিত বংশ, তাই জিজ্ঞাসা করছি। থতমত খেয়ে গিয়েছিল সৃজিত। নিজেকে সামলে নিয়ে বলেছিল, আমরা তো ব্রাহ্মণ নই, আমাদের সারনেম দত্ত, আমরা তিলি। চমকানো গলায় রমেশ ভট্টাচার্য বলেছিলেন, তোমরা তিলি? তার মানে তোমরা শূদ্র? তুমি জানতে না পারো, কিন্তু বিভু তো আমাদের পরিবারের নিয়মকানুন জানে। কস্মিন কালেও আমাদের পরিবারের কারো শূদ্র পরিবারে বিয়ে হয়নি। সব জেনেও এগোতে সাহস পেল কি করে? সে কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বিয়ে কখনো সম্ভব নয়। ভবিষ্যতে তুমি আর আমার নাতনির সঙ্গে কোনো যোগাযোগ রেখো না। বিপাশা বোঝানোর চেষ্টা করেছিল যে এখনকার দিনে হামেশাই অসবর্ণ বিয়ে হয়, তাই বাধা কোথায়? কথাটা শুনে গর্জে উঠেছিলেন রমেশ ভট্টাচার্য, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর একবারও যেন এমন কথা না শুনি তোমার মুখে। শেষবারের মতো চেষ্টা করেছিল বিপাশা। বাবার চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করেছিল, তোমারও কি একই মত বাবা? ত্রিদীপ ম্লান স্বরে বলেছিলেন, বাবার কোনো কথা অমান্য করিনি আমি জীবনে। তাছাড়া এমন কিছু ঘটলে বাবার যজমানেরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই নিন্দায় সোচ্চার হবে। তাদের কাছে মুখ দেখাবো কি করে? তুমি নিজে একটু ভাবো কথাটা। আশা করি সকলের মনে ব্যথা দিয়ে তুমি নিজে কোনো সিদ্ধান্ত নেবে না। মা ঠাম্মা নীরব ছিলেন। কাঁদতে কাঁদতে সৃজিতকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছিল বিপাশা। তখন মুখ নিচু করে চলে গিয়েছিল সৃজিত। কিন্তু বাড়ি গিয়ে ফোন করেছিল ও। বলেছিল, তুমি রাজি থাকলেই হলো, তোমার বাড়ির লোকের মতের দরকার নেই। আমার বাড়ির কারো অমত নেই এই বিয়েতে। আমরা না হয় রেজিস্ট্রি করে বিয়ে করব, তারপর আমাদের বাড়িতে উঠব সোজাসুজি। তোমাকে বরণ করে নিতে কোনো অসুবিধা হবে না আমার বাড়ির লোকের। তুমি প্রাপ্তবয়স্ক, কাজেই তোমার বাড়ির কেউ কিছু করতে পারবে না। তুমি শুধু বলো তুমি রাজি তো? বিপাশা বলেছিল, আমাকে তুমি ভাবতে একটু সময় দাও সৃজিত। সময় দিয়েছিল সৃজিত, কিন্তু মনের সঙ্গে যুদ্ধ করে হেরে গিয়েছিল বিপাশা। শেষ পর্যন্ত ফোন করেও ক্ষমা চেয়েছিল সৃজিতের কাছে। বলেছিল, দাদু বাবা খুব কষ্ট পাবে। বাড়ির কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখবে না তোমাকে বিয়ে করলে। সকলকে কষ্ট দিয়ে এভাবে বিয়ে করতে চাই না আমি। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, এটাই আমি চাই। সৃজিত বলেছিল, অন্ধ কুসংস্কারের কাছে হারিয়ে দিলে তুমি আমাদের ভালোবাসাকে? এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। কষ্টে বুক ফেটে যাচ্ছিল বিপাশার। কান্না চেপে বলেছিল, আমি নিরুপায়, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর কখনো আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না, কখনো আমাকে ফোন করো না, ভুলে যাও আমার কথা। লাইনটা কেটে দিয়ে ফোন রেখে দিয়েছিল বিপাশা। তীব্র অভিমানে আর ফোন করার চেষ্টা করেনি সৃজিত। দিল্লি চলে গিয়ে একটা ফোন করেছিল। বলেছিল, তোমার বাবা দাদুর পছন্দ মতো কোনো ছেলেকে বিয়ে করে সুখে থেকো, আমি আর কখনো বিরক্ত করব না তোমাকে। বিপাশার উত্তরের অপেক্ষা না করে লাইনটা কেটে দিয়েছিল সৃজিত। তবে তারপর থেকে সত্যি আর কখনো একটা ফোন পর্যন্ত করেনি ও। বিপাশার এমএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরই ওর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলেন দাদু ও বাবা। দু এক জায়গা থেকে সম্বন্ধ আসতে শুরু হতেই বিপাশা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে ও এখনই বিয়ে করবে না, ও আগে চাকরি করতে চায়, তারপর বিয়ের কথা ভাববে। প্রথমে একটু জোরাজুরি করলেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিলেন তাঁরা। বছরখানেকের মধ্যেই ব্যাংকে চাকরি পেয়ে গিয়েছিল বিপাশা। তার 2 মাস পরেই দাদু মারা গিয়েছিলেন। দাদু মারা যাওয়ার পর প্রায়শই বিপাশার বিয়ের প্রসঙ্গ তুলতেন ঠাম্মা। বিপাশা গুরুত্ব দিত না, তবে সে কথা আর বেশি দিন বলতে হয়নি ঠাম্মাকে। দাদু মারা যাবার পর মাত্র 6 মাস বেঁচেছিলেন ঠাম্মা। রীতিমতো সুস্থ মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। বিপাশাকে খুব ভালোবাসতেন ঠাম্মা, তাই তার মৃত্যুর পর বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগতো বিপাশার।
মনে পড়তো ওর বিয়ের জন্য ঠাম্মার ব্যাকুল হওয়ার কথা। ঠাম্মা বেঁচে থাকতে বিয়েটা করা হয়নি। তারপর আবার ওর কারণে সৃজিত কষ্ট পেয়েছে। এসব ভেবে বিয়ে করার ইচ্ছে চলে গিয়েছিল ওর। এরপর নিজের মতো করে বাঁচতে চেয়েছিল ও। চিরদিনই বই পড়ার খুব নেশা বিপাশার। চাকরির অতিরিক্ত সময়টা লাইব্রেরির বই পড়েই কেটে যাচ্ছিল নিশ্চিন্তে। 10 বছর আগে হঠাৎই বদলে গেল বিপাশার জীবনের ধারা। মাত্র 54 বছর বয়সে অফিস থেকে বাড়ি ফিরে সেরিব্রাল অ্যাটাকে মারা গেলেন বাবা। মা দিশেহারা হয়ে পড়লেন। তারপর থেকে সংসারের অনেক দায়িত্বই এসে পড়ল বিপাশার ঘাড়ে। ওর জীবনটা ক্রমশ হয়ে উঠল যান্ত্রিক। এই 38 বছর বয়সে এসে 23-এ সেই উন্মাদনা আর নেই। তবুও সৃজিতের পাঠানো খামটা খোলার আগে মনের মধ্যে একটা শিহরণ খেলে গেল। সৃজিতের বাড়ি আর বিপাশার বাড়ির মধ্যে দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আর যে ব্যাংকে চাকরি করে বিপাশা সেখান থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। তবুও গত 15 বছরে সৃজিতের জীবনে কি কি ঘটেছে তার কিছুই জানে না বিপাশা। অদম্য কৌতূহল নিয়ে খামটা ছিঁড়ল বিপাশা। ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা আবিরের প্যাকেট, সঙ্গে একটা চিঠি। আগের মতো চিরকুট নয়, 2 পাতা ভর্তি লেখা চিঠি। চিঠিটা খুলে পড়তে শুরু করলো বিপাশা। না, সেই আগের মতো প্রিয়তমা সম্বোধন নয়, শুধু নাম দিয়ে সম্বোধন করেছে ও। বিপাশা, এত বছর পর আমার পাঠানো আবির ও চিঠি পেয়ে নিশ্চয়ই তুমি খুব অবাক হয়েছ। হয়তো তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন ভিড় করেছে। তোমার সেসব প্রশ্নের উত্তর দিতেই আজ এই চিঠি লিখছি। একদিন আমার প্রস্তাবে রাজি না হয়ে আমাদের সম্পর্কের ইতি টেনেছিলে তুমি। তোমার উপর ভীষণ রাগ হয়েছিল তখন আমার। মাকে সব জানিয়েছিলাম। সেদিন মা বলেছিল, যে তোকে ফিরিয়ে দিয়েছে তার পথ চেয়ে বসে থেকে আর কোনো লাভ নেই। তুই এবার বিয়ে কর, আমরা সম্বন্ধ দেখি। তোমার উপর বিরক্তি থেকে আমি মায়ের কথা মতো বিয়ে করতে রাজি হলাম। কয়েক জায়গায় দেখাশোনা হওয়ার পর বিয়ে ঠিক হয়ে গেল শ্রীরামপুরের একটা মেয়ের সঙ্গে। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল দুপক্ষেরই। বিয়ের আর মাত্র 10 দিন বাকি। ঠিক সেই সময় মেয়েটা আমার সঙ্গে দেখা করতে চাইল। বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে এসেছিল সে। একটা রেস্টুরেন্টে দেখা করলাম আমরা। মেয়েটা বলল, আমার একজন সহপাঠীকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। এ কথা আপনাকে জানানো উচিত বলেই মনে হলো। সব জেনেও আমার বাবা মা জোর করে আপনার সঙ্গে আমার বিয়ে দিচ্ছে। কিন্তু সব কিছু জানার পর আপনি নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাইবেন না আর? আমি বললাম, তা কেন? এসব নিয়ে একদম ভাবছি না আমি। তবে আপনার জন্য খারাপ লাগছে। কি আর করা যাবে বলুন? মানুষ যা চায় সবসময় তা পায় না। আমিও পাইনি। আমাদের 2 বাড়ি থেকে বিয়েটা যখন ঠিক হয়েই গেছে, তখন বিয়ে আমি করব আপনাকে। আর কোনো কথা না বলে হঠাৎ করেই চলে গেল সে। এরপর ঘটল সেই চরম অপ্রীতিকর ঘটনা। বিয়ের দিন বাড়ি ছেড়ে পালালো পাত্রী। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে গিয়ে খবরটা জানতে পারলো আমার বাড়ির লোক। পরিস্থিতিটা কী দাঁড়ালো বুঝতেই পারছ। লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম আমি। সেদিনই প্রতিজ্ঞা করলাম, জীবনে আর কোনো দিন বিয়ের নাম করব না। অপমানের হাত থেকে নিজেকে বাঁচাতে ছুটি থাকা সত্ত্বেও পরদিনই ফ্লাইট ধরে দিল্লি চলে গেলাম। বছরগুলো পেরিয়ে যাচ্ছিল গতানুগতিকতার মধ্য দিয়ে। ভেবেছিলাম তুমি হয়তো তোমার বাবা দাদুর পছন্দের কাউকে বিয়ে করে সুখে সংসার করছো। সেই ভুল ভাঙল মাত্র 3 দিন আগে। মা বাবার বয়স হচ্ছে, তাই চেষ্টা করে কিছুদিন আগে কলকাতায় ট্রান্সফার হয়েছি আমি। 3 দিন আগে জ্যামে আমার গাড়িটা আটকে ছিল। সেই সময় হঠাৎ করে দেখা হয়ে গেল তোমার বান্ধবী প্রীতি বসুর সঙ্গে। ওকে চিনতে পেরে আমি অবশ্য ডেকেছিলাম ওকে। ওর মুখে জানলাম তোমার সব কথা। শুনলাম তোমার দাদু ও বাবা মারা গেছেন অনেক বছর আগেই। আরও জানলাম যে আজও বিয়ে করনি তুমি। মাকে বললাম তোমার কথা। মা পরামর্শ দিলেন তোমার সঙ্গে যোগাযোগ করতে। ভাবলাম এটাই হয়তো নিয়তির লিখন। আচ্ছা বিপাশা, আমরা কি পারি না নতুন করে জীবন শুরু করতে? তোমার মতামত ফোন করে জানিও। আমার নতুন ফোন নাম্বার দিলাম। ভালো থেকো। আর মন চাইলে আবিরটা ছুঁয়েও তোমার গালে। এবার শেষ করছি। শুভেচ্ছান্তে সৃজিত। চিঠিটা পড়া শেষ করে আবিরের প্যাকেট ও চিঠিটা হাতে নিয়ে স্থবিরের মতো দাঁড়িয়েছিল বিপাশা। কখন যে কল্পনা এসে পাশে দাঁড়িয়েছেন খেয়াল করেনি ও। উনি মাথায় হাত ছোঁয়াতে সম্বিত ফিরল বিপাশার। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সঙ্গে বিপাশার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। সব কথাই মায়ের সঙ্গে শেয়ার করে বিপাশা।
সৃজিতের চিঠির কথাটা মাকে বলবে কিনা সেই নিয়েই ভাবছিল ও। মেয়ের চোখে মুখে চিন্তার ছাপ দৃষ্টি এড়ালো না কল্পনার। কি হয়েছে রে বিপু, তোকে খুব চিন্তাগ্রস্ত লাগছে? কে পাঠিয়েছে ওই পার্সেলটা? মুখে কোনো কথা না বলে মায়ের দিকে চিঠিটা এগিয়ে দিল বিপাশা। হাত বাড়াতে গিয়েও দ্বিধাবোধ করলেন কল্পনা। তোর চিঠি আমি পড়ব? তোমার না জানা কিছুই নেই তোমা আমার জীবনে, তাহলে এটা পড়তেই বা বাধা কোথায়? কল্পনা চিঠিটা পড়তে শুরু করতে হাতে একটা পত্রিকা নিয়ে নিজের খাটে শুয়ে পড়ল বিপাশা। পত্রিকায় চোখ থাকলেও মন পড়ে রইল মায়ের মন্তব্য শোনার জন্য। চিঠি পড়া শেষ করে কল্পনা মেয়ের দিকে এগিয়ে গেলেন। ওর মাথায় হাত রেখে বললেন, এ তো বড় ভালো খবর। আজ আর বাধা দেওয়ার মতো কেউ নেই। তুই এবার সৃজিতকে বিয়ে কর। আমার পূর্ণ সমর্থন আছে। কালকের দিনটা খুব শুভ। তুই বরং ফোন করে কাল সন্ধ্যাতেই আসতে বল সৃজিতকে। আর হ্যাঁ, আর একটা কথাও জানিয়ে দে, ও যদি চায় তাহলে ওর মা বাবাকেও নিয়ে আসতে পারে। আমি কালই কথা বলতে চাই তোদের বিয়ের ব্যাপারে। কিন্তু মা, সেটা কি করে সম্ভব? আমার বিয়ে হয়ে গেলে আমি তো তোমার কাছে আর থাকতে পারবো না। তুমি একা একা কি করে থাকবে? এটা একেবারেই অযৌক্তিক কথা। সময় মতো বিয়ে হলে কমপক্ষে 10 বছর আগেই তোর বিয়ে হয়ে যেত। তখন তো আমাকে একাই থাকতে হতো। এখনও অতটা অথর্ব হয়ে যায়নি আমি। তাছাড়া তেমন দূর তো নয়, প্রয়োজন হলে তুই আসতে পারবি। কোনো অসুবিধা হবে না আমার। তুই ফোনটা কর সৃজিতকে। সারাটা দিন অপেক্ষায় কেটে গেছে বিপাশার। সন্ধে হতে সৃজিত এসেছে ওর মা আর বাবাকে নিয়ে। দুই পরিবারই বুঝেছে বিপাশা ও সৃজিতের এ বাঁধন ছেঁড়ার নয়। তাই আর দেরি না করে এই বৈশাখেই ওদের বিয়ের দিন ঠিক করে ফেলেছেন তাঁরা। সৃজিতের মা বাবার আন্তরিক ব্যবহারে খুব খুশি কল্পনা। ওদের সঙ্গে এতটাই গল্পে মশগুল হয়ে উঠেছেন যে দেখে মনে হবে যেন বহুদিনের চেনা। বড়দের ইচ্ছায় একান্ত কথা বলতে বিপাশা সৃজিত উঠেছে ছাদে। আসার সময় বিপাশার সঙ্গে করে নিয়ে এসেছে আবিরের প্যাকেটটা। সেটা সৃজিতের হাতে ধরিয়ে দিল বিপাশা। ওর ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হলো না সৃজিতের। পূর্ণিমার ভরাট চাঁদকে সাক্ষী রেখে বিপাশার গালে কপালে এই প্রথম নিজে হাতে আবির ছোঁয়ালো সৃজিত। ওর ভালোবাসার রঙে রেঙে উঠল বিপাশার তনুমন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।